সুপ্রভাকে হেডমিস্ট্রেস ডেকে পাঠিয়েছেন। কেন ডেকেছেন সুপ্রভা জানে। সে খুব চেষ্টা করছে স্বাভাবিক থাকতে, পারছে না। অদৃশ্য হবার মন্ত্র জানা থাকলে সে অদৃশ্য হয়ে যেত। কেউ কোনোদিন তাকে দেখত না। সে সবাইকে দেখছে, অথচ তাকে কেউ দেখছে না। এর চেয়ে আনন্দের জীবনে আর কী হতে পারে? পৃথিবীতে অদৃশ্য হবার মন্ত্র নেই বলে সে এখন দৃশ্যমান হয়ে হেডমিস্ট্রেস আপার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তার পা কাঁপছে, বুকের ভেতরটা খালি খালি লাগছে। ইসলামিয়াতের স্যার একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যে দোয়া পড়লে ভয় কাটে। সুপ্রভা কিছুতেই সেই দোয়া মনে করতে পারছে না। হেডমিস্ট্রেস আপা গোলগাল ধরনের মহিলা, গায়ের রং মিশমিশে কালো। ছাত্রীরা আড়ালে তাকে ডাকে মিসেস বিলেক পটেটো। ব্ল্যাক ভেঙে বিলেক বানানোর কারণ কেউ জানে না, এবং তিনি মিসও নন, বিবাহিতা মিসেস। স্কুলে একটা কথা প্রচলিত আছে, মিস বিলেক পটেটো দূর থেকে রক্তচোষা গিরগিটির মতো রক্ত চুষে খেয়ে নিতে পারেন। রক্ত খাবার কারণেই তার এমন ভরভরন্ত শরীর। সুপ্রভার এখন মনে হচ্ছে রক্ত খাবার ব্যাপারে স্কুলে যে কথা প্রচলিত সেটা সত্যি। সে দাঁড়িয়ে থাকতে পারছে না। হাত পা কেমন যেন করছে, তার শরীর কেমন যেন করছে। সুপ্রভা। জি আপা। তুমি 3টা সাবজেক্টে ফেল করেছ, অঙ্ক, ইংরেজি সেকেন্ড পেপার এবং ভূগোলে। কারণটা কি? সুপ্রভা মাথা নিচু করে তাকিয়ে আছে। তাকিয়ে ছাড়া তার আর কী করণীয় সে বুঝতে পারছে না। কাঁদতে পারলে ভালো হতো, কাঁদতে পারছে না। তোমাকে এই বছর প্রমোশন দেওয়া হবে না, বুঝতে পারছো? পারছি। কিছু বলার আছে? জি না। তোমাদের ক্লাসে তুমি একমাত্র মেয়ে যাকে প্রমোশন দেয়া হলো না। শুধু সাজসজ্জা করে পরি সাজলে তো হবে না, পড়াশোনা ঠিকমতো করতে হবে। আমি ঠিক করেছি সাজনী মেয়েগুলিকে স্কুলে রাখবো না, টিসি দিয়ে বিদায় করে দেব। তুমি তোমার গার্জিয়ানকে বলবে আমার সঙ্গে দেখা করতে। জি আচ্ছা। যাও, এখন যাও, ঠোঁটে আরও বেশি করে লিপস্টিক দাও। সুপ্রভা হেডমিস্ট্রেস আপার ঘর থেকে বের হলো। সে এখন কি করবে? বাসায় ফিরে গিয়ে সে ফেল করার কথা বলতে পারবে না। মা তাকে অবশ্যই খুন করে ফেলবেন, কিংবা দোতলার বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবেন। মা পুরোপুরি সুস্থ মানুষ না। বাবা থাকলে হয়তো তিনি মাকে সামলাতেন। বাবারা নাকি মেয়েদের অনেক বেশি আদর করেন। ব্যাপারটা সে তাদের স্কুলেও দেখেছে। মারা যখন মেয়েদের নিতে আসেন, তখন মেয়েরা মার সঙ্গে গল্প করতে করতে বাড়ি যায়, আর বাবারা যখন নিতে আসে তখন মেয়েরা যায় বাবার হাত ধরে। সুপ্রভার কাছে ব্যাপারটা এত ভালো লাগে। সুপ্রভা অনেকবার ভেবেছে যদি তার বাবা থাকতো তাহলে তিনি তাকে নিতে এলে সুপ্রভা বাবার হাত তার কাঁধে রেখে 2 হাতে সেই হাত ধরত এবং স্কুল থেকে বের হয়ে বলতো, বাবা আমাকে আইসক্রিম কিনে দাও। আইসক্রিম আর 2 ক্যান কোক। কোক দুটো আমি ফ্রিজে রেখে দেব, পরে খাবো। সুপ্রভা মার কাছে শুনেছে তার বাবা গম্ভীর ধরনের মানুষ ছিলেন। যত গম্ভীরই হোক, তার কাছে এসব চলবে না। মেয়ের কাছে বাবা গম্ভীর থাকবে কেন? গম্ভীর থাকবে অফিসে, মার সঙ্গে, মেয়ের সঙ্গে কখনো না। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে সুপ্রভা তার অদেখা অচেনা বাবার জন্য চোখের পানি ফেলতে লাগল। স্কুলে সব মেয়ে আজ কত আনন্দ করছে, নতুন ক্লাসে উঠেছে, তাদের হইচই চিৎকারে কানে তালা লেগে যাচ্ছে। আর সে কিনা চোখের পানি ফেলছে। শুধু সে না, তার মতো আরও কিছু মেয়ে নিশ্চয়ই আছে। ফেল করা মেয়েরা সবাই একটা খালি ক্লাসরুমে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে পারলে ভালো হতো। সে ঘরটার নাম হতো কান্নাঘর। সুপ্রভা দেখল তার পেছনে অঙ্ক মিস দাঁড়িয়ে আছেন। অঙ্ক মিস ভয়ঙ্কর রাগী। তার সামনে কোনো ছাত্রী কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনা আপনি তার দম বন্ধ হয়ে যায়। আজ অঙ্ক আপার মুখটা এত কঠিন লাগছে না। হয়তো চোখ ভর্তি পানির কারণে অঙ্ক আপার মুখটা কোমল দেখাচ্ছে। অঙ্ক আপা কিছু বলার আগেই সুপ্রভা বলল, আপা আমি ফেল করেছি। অঙ্ক আপা সুপ্রভার কাঁধে হাত রাখলেন, কোমল গলায় বললেন, কেঁদো না, বাসায় যাও, সামনের বছর খুব ভালো মতো পড়াশোনা করবে, প্রতিদিন স্কুলের শেষে আমার কাছে অঙ্ক করবে, ঠিক আছে? জি আচ্ছা আপা। আমি হেডমিস্ট্রেস আপাকে অনুরোধ করেছিলাম তোমাকে প্রমোশন দিয়ে দেওয়ার জন্য। বলেছিলাম অঙ্কটা আমি টেক কেয়ার করব। আপাকে রাজি করাতে পারিনি। এসো,
আমার কাছে এসো, তোমাকে আদর করে দিই। সুপ্রভা বিস্ময়ে অভিভূত হল। এই আপাকে তার মনে হতো পৃথিবীর কঠিনতম মহিলা, অথচ তিনি ফেল করা একটা মেয়েকে এইভাবে জড়িয়ে ধরতে পারেন, চোখের পানি মুছে মাথায় চুমু দিতে পারেন। মানুষ এত ভালো হয়? সুপ্রভা ঠিক করে ফেলল সে আর কখনো মানুষের বাইরের রূপ দেখে মানুষকে বিচার করবে না। মানুষের বাইরের রূপ এবং ভেতরের রূপ কখনো একরকম না। জামিলুর রহমান সাহেব আজ অফিসে দেরি করে এসেছেন। অফিসে ঢুকতেই তার ম্যানেজার বলল, স্যার, আপনার ভাগ্নি এসেছে, আপনার ঘরে বসে আছে, খুব কান্নাকাটি করছে। কেন? জানি না স্যার, জিজ্ঞেস করেছিলাম, কিছু বলে না, শুধু কাঁদে। ফ্রিজে কোক আছে? জি স্যার। তাকে কোক দাও, গ্লাসে বরফ দিয়ে দিও, মেয়েটা আবার খুব ঠান্ডা না হলে খেতে পারে না। জামিলুর রহমান ঘরে ঢুকলেন। সুপ্রভাত চেয়ারে বসে টেবিলে মাথা রেখে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছে। মার সঙ্গে ঝগড়া টগড়া নিশ্চয়ই হয়েছে। জামিলুর রহমানের অত্যন্ত মন খারাপ হলো। আহা বেচারি, গালে চোখের পানি শুকিয়ে বসে গেছে। কি অসহায় লাগছে মেয়েটাকে। অন্যদিন অফিসে ঢুকে সে নিজেই কোকের ক্যান বের করে, আজ তাও করেনি। ঘরের ভেতরটা গরম গরম লাগছে। শীতকাল হলেও দুপুরে ঘর তেতে উঠে, মেয়েটা নিশ্চয়ই গরমেও কষ্ট পাচ্ছে। জামিলুর রহমান অতি সাবধানে ফ্যানটা ছাড়লেন, শব্দ শুনে মেয়েটা জেগে না যায়। ঘুমোচ্ছে, ঘুমাক। সুপ্রভা ফ্যানের সামান্য আওয়াজেই জেগে উঠল। জামিলুর রহমান বললেন, তোকে কতবার বলেছি অফিসে না আসতে, আবার এসেছিস? সুপ্রভা জবাব দিল না। তিনি কোকের ক্যান এগিয়ে দিতে দিতে বললেন, কোক খেতে খেতে বল, কান্নাকাটি কিসের? কি এমন হয়েছে যে কেঁদে বুক ভাসিয়ে দিতে হবে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তে হবে? সুপ্রভা নিচু গলায় বলল, মামা, আজকে আমাদের রেজাল্ট হয়েছে। ফেল করেছিস? ফেল তো করবি, পড়াশোনার সঙ্গে কোনো যোগ নেই, সারাদিন হাসাহাসি, ঝাপাঝাপি, দৌড়াদৌড়ি, অফিসে ঘোরাঘুরি। এখন আর কেঁদে কি হবে? বাসায় মাকে কি বলবো? এই দুশ্চিন্তাটা আগে করলে তো আর পরীক্ষায় ফেল করতি না। ভালো সমস্যা হলো। মাকে আমি কি বলবো মামা? তুই কিছু বলিস না, যা বলার আমি বলবো। মামা, তুমি আমাকে নিয়ে দূরে কোথাও চলে যাও, সেখানে কোনো একটা স্কুলে ভর্তি করে দিবে, শুধু আমি আর তুমি থাকবো। ভাগ্নির কথা শুনে জামিলুর রহমান দীর্ঘদিন পর প্রাণ খুলে অনেকক্ষণ হাসলেন। হাসতে হাসতে দুশ্চিন্তাগ্রস্ত হলেন। বোকা মেয়ে, বড় হয়ে দারুণ সমস্যায় পড়বে। যেখানে সব মানুষের পেট ভর্তি শুধু চালাকি, সেখানে এই সরল সোজা মেয়েটা করবে কি? সুপ্রভা, তুই বাসায় চলে যা, তোর মাকে কিছু বলার দরকার নেই, আমি ব্যবস্থা করব। মা যদি জিজ্ঞেস করে কি রেজাল্ট? জিজ্ঞেস করবে না, সে তো দিনরাত ঝিম ধরেই থাকে। আর যদি জিজ্ঞেস করেও বলবি সন্ধ্যার পর আমি এসে বলবো। আমার রেজাল্ট তুমি কেন বলবে? আমি বলবো কারণ তোদের হেডমিস্ট্রেস তোর সম্পর্কে আলাপ করার জন্য আমাকে ডেকে পাঠিয়েছিলেন, তোর রেজাল্ট কার্ড আমার কাছে দিয়েছেন। তুমি মিথ্যা কথা বলবে? জামিলুর রহমানের মন আরও খারাপ হলো। কি বোকা মেয়ে! তিনি মিথ্যা কথা বলবেন শুনে সে আঁতকে উঠেছে। বোকা মেয়েটা জানে না যে জগৎটাই চলছে মিথ্যার উপরে। সত্যি কথা এখন শুধু বলে পাগলরা। কোক খেতে ইচ্ছে করছে না মামা। খেতে ইচ্ছে করবে না কেন? খা, দে, গ্লাসে খানিকটা আমাকে ঢেলে দে, খেয়ে দেখি কি এমন জিনিস যে রোজ খেতে হয়। কোক খেতে খেতে জামিলুর রহমান ঠিক করে ফেললেন তিনি সুপ্রভাত স্কুলে যাবেন। হেডমিস্ট্রেসকে বলবেন, আমি আপনার স্কুলে কিছু ডোনেশন করতে চাই। আমি দরিদ্র মানুষ, আমার সাধ্য সীমিত। 50,000 টাকার একটা চেক সাথে করে এনেছি, যদি গ্রহণ করেন খুশি হব। পরে আরও বেশি করার ইচ্ছে আছে, আপাতত এটাই নিন, এতেই কাজ হবার কথা। এর চেয়ে কমেও কাজ হবে, তবে তিনি রিস্ক নেবেন না। সুপ্রভার প্রমোশনটা দরকার। মেয়ে ফেল করেছে শুনলে তার মা অত্যাচার করবে। যত দিন যাচ্ছে সুরেয়া ততই যেন কেমন হয়ে যাচ্ছে। আজকাল কথা বললেও মন দিয়ে শুনে না, কেমন শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তার জন্য কিছু একটা করা দরকার। কী করবেন তিনি জানেন না। নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, সংসারের দিকে তাকানো হয় না। রাত 8টার দিকে আকাশ অন্ধকার করে বৃষ্টি নামল।
একতলার বারান্দায় বেতের চেয়ারে বসে সুপ্রভা বৃষ্টি দেখছিল। আসলে বৃষ্টি দেখছিল না, অপেক্ষা করছিল তার মামার জন্য। তিনি এত দেরি করছেন কেন? সুরাইয়া এখনও তার মেয়েকে ডেকে কিছু জিজ্ঞেস করেননি। সুপ্রভা জানে এই কাজটা তার মা করবেন, এক্ষুনি হয়তো ডাকবেন। তার আগেই মামার বাড়িতে আসা খুব দরকার। মামা কিছু করতে পারবেন বলে তার মনে হয় না। মিনিস্টার হলে হয়তো পারতেন। গত বছর মিনিস্টারের এক মেয়ে ফেল করেছিল। মিনিস্টার সাহেব স্কুলে এসেছিলেন, তাকে ফুলের মালা দেয়া হলো, চা খাওয়ানো হলো, এবং মেয়ে পাশ করে উপরের ক্লাসে উঠে গেল। সুপ্রভা তাকিয়ে দেখে মিতু, হাসি হাসি মুখ। তুই এখানে মূর্তির মতো বসে আছিস? দারুণ ব্যাপার হচ্ছে, শিল পড়ছে, আয় শিল কুড়াই। ইচ্ছা করছে না আপা। ইচ্ছা না করলেও আয়, তোর হয়েছে কি? সারাদিন মুখ ভোতা করে আছিস। আমার খুব মাথা ধরেছে, আমি শিল কুড়াবার জন্য ছাদে যাচ্ছি। ঢং করিস না, তুই আয়। মাথা ব্যথা কমানোর জন্য তোকে 5 মিনিট সময় দিলাম। 5 মিনিটের মধ্যে ছাদে না এলে কঠিন শাস্তি দেব। মিতু চলে যাবার পরই বুয়া এসে সুপ্রভাকে বলল, আপনার আম্মা ডাকে। সুপ্রভা মার ঘরের দিকে রওনা হলো। তার পা কাঁপছে, কিন্তু আশ্চর্য কারণে মনটা শান্ত। সুরাইয়া খাটে পা ঝুলিয়ে বসেছিলেন। গতরাতে তার এক ফোঁটা ঘুম হয়নি বলে চোখের নিচে কালি পড়েছে। তাকে খুবই ক্লান্ত এবং অসুস্থ লাগছে। তার সামনে খবরের কাগজ, সেখানে বাড়ি ভাড়ার বিজ্ঞাপনগুলি তিনি পড়ছেন এবং দাগ দিচ্ছেন। একটা বিজ্ঞাপন তার পছন্দ হয়েছে। শরীরটা ভালো লাগলে দেখে আসতেন। সারাদিন শরীর ভালো লাগেনি, এখন একটু ভালো লাগছে, তবে এত রাতে তো আর বাড়ি দেখতে যাওয়া যায় না। সুরাইয়া মেয়েকে ঢুকতে দেখে বললেন, আজ না তোদের রেজাল্ট হওয়ার কথা? রেজাল্ট হয়েছে? সুপ্রভা বলল, হ্যাঁ। হ্যাঁটা খুব সহজভাবে বললেও সুপ্রভার বুক ধকধক করছে। এখনই প্রশ্ন করা হবে রেজাল্ট কি। সুপ্রভা মনে মনে উত্তর ঝালিয়ে নিল। উত্তরটা হচ্ছে, রেজাল্ট কি আমি জানি না মা, বড় মামা জানেন। হেডমিস্ট্রেস বড় মামাকে স্কুলে ডাকিয়ে নিয়ে গেছেন, তার কাছে রেজাল্ট দেবেন। তবে আমার ধারণা পাশ করেছি। সুরাইয়ার রেজাল্ট কি জানতে চাইলেন না। খবরের কাগজটা মেয়ের দিকে বাড়িয়ে দিয়ে আগ্রহের সঙ্গে বললেন, বাসা ভাড়ার এই বিজ্ঞাপনটা পড়ে দেখ, সস্তার মধ্যে খুব ভালো। সুপ্রভা বিজ্ঞাপন পড়ল। 2 রুম, ড্রয়িং ডাইনিং, প্রশস্ত বারান্দা, সাউথ ফেসিং, প্রচুর আলো বাতাস, ভাড়া লাইট গ্যাস সহ 3000 টাকা। কিরে, ভালো না? আমি আর তুই আমরা একটা ঘরে থাকলাম, ইমনের জন্য একটা ঘর ছেড়ে দিলাম। বাসাটা কোন তলায় সেটা লেখেনি। টেলিফোন নাম্বার আছে, টেলিফোন করে দেখতো বাড়িওয়ালাকে পাওয়া যায় কিনা। আচ্ছা, সব ডিটেল জেনে নিবি। ফ্ল্যাট বাড়ি কিনা, কজন ভাড়াটে থাকেন, এসব। কথাবার্তায় ভালো মনে হলে কাল তোকে নিয়ে যাব। স্বস্তির নিঃশ্বাস ফেলে সুপ্রভা চলে যাচ্ছিল। সুরাইয়া হঠাৎ ডাকলেন, সুপ্রভা শোন। সুপ্রভা থমকে দাঁড়ালো। সুরাইয়া বললেন, তোর রেজাল্ট কি? সুপ্রভা নিচু গলায় বলল, মা আমি ফেল করেছি। ফেল করেছিস? হ্যাঁ, 3 সাবজেক্টে ফেল করেছি, প্রমোশন দেয়নি। ফেল করেছি কথাটা এত সহজভাবে বলতে পারলি? মুখে একবারও আটকালো না। সুপ্রভা দাঁড়িয়ে রইল, কিছু বলল না। তার পা এখন আর কাঁপছে না, কেমন যেন শান্তি শান্তি লাগছে। বুকের উপর পাষাণ চেপেছিল, সেই পাষাণ নেই। সুরাইয়া সহজ গলায় বললেন, তোর মতো মেয়ের আমার দরকার নেই। তুই একটা কাজ কর, ছাদে উঠে যা, তারপর ছাদ থেকে নিচে লাফ দিয়ে পড়ে যা। সুপ্রভা আগের মতো দাঁড়িয়ে রইল, একবার শুধু মার দিকে তাকালো। মার মুখ কি শান্ত, কত সহজভাবেই না তিনি কথাগুলো বলছেন। সুপ্রভা মনে মনে বলল, মা সামনের বছর থেকে আমি খুব মন দিয়ে পড়ব। ফার্স্ট সেকেন্ড হয়তো হব না, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে পাশ করব। তাছাড়া আমাদের অঙ্ক মিস রোজ আমাকে অঙ্ক শেখাবেন। সুরাইয়া তীব্র এবং তীক্ষ্ণ গলায় বললেন, এখনো দাঁড়িয়ে আছিস? এক কথা আমি বারবার বলতে পারবো না, যা ছাদে যা, ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আমাকে উদ্ধার কর। সত্যি ছাদ থেকে লাফ দিতে বলছো? হ্যাঁ বলছি, যদি সাহস থাকে যা করতে বলছি কর। সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবি না, সঙ্গ দেখতে আর ভাল লাগে না। মিতু ছাদে শিল কুড়াচ্ছিল।
হঠাৎ দেখল সুপ্রভা ছাদে ঢুকল। মিতু হাসি মুখে বলল, শেষ পর্যন্ত তাহলে এলি? শিলগুলি রাখার জন্য একটা পাত্র দরকার, নিয়ে আয় তো। সুপ্রভা দাঁড়িয়ে আছে, নড়ছে না। হঠাৎ মিতুর মনে হলো সুপ্রভার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা ঠিক স্বাভাবিক নয়। সুপ্রভাকে খুবই অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। মিতু চট করে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে সুপ্রভাকে ধরতে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গে রেলিংবিহীন ছাদের শেষ মাথা পর্যন্ত সুপ্রভা ছুটে গেল। মিতু দেখল সে ছাদে একা দাঁড়িয়ে আছে, সুপ্রভা নেই। মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে জামিলুর রহমান সাহেব দাঁড়িয়ে আছেন। তার পকেটে সুপ্রভার স্কুলের হেডমিস্ট্রেসের দেয়া কাগজ। সেখানে লেখা, বিশেষ বিবেচনায় সুপ্রভাকে 8ম শ্রেণীতে উত্তীর্ণ করা হলো। হেডমিস্ট্রেসের চিঠি তিনি পেয়েছেন দুপুরেই। একবার ভাবলেন তখনই বাসায় ফেরেন। তারপর মনে হলো খালি হাতে বাসায় ফেরা ঠিক হবে না, পাশের মিষ্টি কিনে ফেরা দরকার। রসমালাই সুপ্রভার খুব পছন্দ, 1 কেজি রসমালাই কেনা দরকার। বিকেলে নিজেই রসমালাই কিনতে গিয়ে বৃষ্টিতে আটকা পড়লেন। সেই রসমালাই খাবার ঘরের টেবিলে সাজানো আছে। জামিলুর রহমান সাহেব বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন। বৃষ্টি দেখতে তার ভালো লাগছে, অথচ কিছুক্ষণ আগে একজন ডাক্তার এসে বলে গেছেন মেয়ের অবস্থা ভালো না, ব্রেন হ্যামারেজ হচ্ছে, আমাদের কিছু করার নেই। জামিলুর রহমান যন্ত্রের মতো বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যান, ভেতরে গিয়ে মেয়ের বিছানার পাশে বসুন। জামিলুর রহমান সহজ গলায় বললেন, কোনো দরকার নেই। তিনি হাসপাতাল থেকে বের হলেন। তার কেন জানি বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। ছোটবেলায় সুযোগ পেলেই ভিজতেন, সুযোগ পাওয়া যেত না। এখন অনেক সুযোগ, কিন্তু বৃষ্টিতে নামতে ইচ্ছে করে না। আজ নামতে ইচ্ছে করছে। তিনি পথে নামতেই বৃষ্টি থেমে গেল। মেঘ কেটে আকাশে তারা দেখা গেল। জামিলুর রহমান সাহেব হাঁটছেন। চারপাশের পরিচিত ঢাকা নগরী তার কাছে আজ বড়ই অপরিচিত লাগছে। যেন তিনি এই নগরীকে চেনেন না, নগরীও তাকে চেনে না। মৃত্যুর ঠিক আগে আগে সুপ্রভার পূর্ণ জ্ঞান ফিরে এলো। সে তার মার দিকে তাকিয়ে বলল, মা, আমি ছাদ থেকে লাফ দিয়ে বিরাট একটা ভুল করেছি, তুমি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দিও। সুরিয়া মেয়ের দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে কি ঘটছে তিনি বুঝতে পারছেন না। সুপ্রভা বলল, মা, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমার গায়ে হাত বুলিয়ে দাও। সুরিয়া মেয়ের গায়ে হাত রাখলেন। সুপ্রভাত ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বড় মামা যদি আমার গায়ে হাত বুলিয়ে দেয় তাহলে আমার ব্যথাটা কমবে। বলার পরপরই সে মারা গেল। মিতু ছুটে গেল করিডোরের দিকে। করিডোর শূন্য, সেখানে কেউ নেই। করিডোরের এক প্রান্তে রাখা টুলে ইমন বসেছিল। মিতু ইমনের কাছে গেল, শান্ত স্বরে বলল, এইভাবে চুপচাপ বসে থাকবি না, চিৎকার করে কাঁদ, আমাকে জড়িয়ে ধরে কাঁদ। কে কি মনে করবে এসব ভাবার কোনো দরকার নেই। ইমন উঠে মিতুকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। অভিমানী ছোট্ট মেয়েটি জানলও না এই পৃথিবীতে তার জন্য কত ভালোবাসাই না জমা ছিল। ছোট্ট সুপ্রভা, তোমার প্রসঙ্গ অপেক্ষা উপন্যাসে আর আসবে না, কারণ তোমার জন্য কেউ অপেক্ষা করে থাকবে না। মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য। এই চরম সত্যটি না জেনেই তুমি হারিয়ে গেলে। রাত 3টার দিকে জামিলুর রহমানের ঘুম ভেঙে গেল। তলপেটে অসহ্য ব্যথা, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কেমন নিশ্চিন্ত হয়ে ফাতেমা ঘুমোচ্ছে। এই তো পাশ ফিরল। ইচ্ছা করছে ফাতেমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিতে। ব্যথার এমন যন্ত্রণা তিনি তার জীবনে আর পেয়েছেন বলে মনে করতে পারলেন না। কি ভয়ঙ্কর ব্যাপার! মনে হচ্ছে কামারশালার কামার গরম গনগনে লাল কাস্তে পেটে ঢুকিয়ে পেটের নাড়িভুড়ি টেনে বের করার চেষ্টা করছে। বের করে ফেললেও শান্তি ছিল, বের করতে পারছে না। পেটের ভেতর সব কিছু জট পাকিয়ে যাচ্ছে। তিনি চাপা গলায় ডাকলেন, ফাতেমা, এই। ফাতেমা গভীর ঘুমে, হালকাভাবে তার নাক ডাকছে। জামিলুর রহমান বিছানা থেকে নামলেন। পানি খেতে ইচ্ছা করছে। শোবার ঘরে পানির বোতল দেখলেন না। পানি খেতে হলে খাবার ঘর পর্যন্ত যেতে হবে। ফ্রিজের দরজা খুলে পানির বোতল বের করতে হবে। এত শক্তি কি তার আছে?
জামিলুর রহমান দরজা খুলে বারান্দায় চলে এলেন। বারান্দায় বেতের চেয়ারে আপাতত কিছুক্ষণ বসে থাকবেন। ছোটবেলায় পেট ব্যথা হলে পেটের নিচে বালিশ দিয়ে মা উপর করে শুইয়ে রাখতেন। কিছুক্ষণের মধ্যেই ব্যথা চলে যেত। শৈশবের সেই চিকিৎসা কি এখন চলবে? না, চলবে না। জামিলুর রহমানের মনে হলো কিছুক্ষণের মধ্যেই বেতের চেয়ারেই তার মৃত্যু হবে। মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না। তিনি পানির তৃষ্ণায় ছটফট করবেন। কেউ তাকে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেবে না। বারান্দায় আলো জ্বলছে। 40 পাওয়ারের একটা বাল্ব বারান্দার দক্ষিণ মাথায়, অথচ এতেই সারা বারান্দা আলো হয়ে আছে। শুধু বারান্দা না, আলো চলে গেছে উঠানেও। জামিলুর রহমানের মনে হলো মৃত্যুর আগে মানুষের চেতনা তীক্ষ্ণ হয়ে যায়। নয়তো বারান্দায় জ্বলা একটা 40 পাওয়ারের বাল্বে তিনি গেট পর্যন্ত দেখতে পেতেন না। বাড়ির কোথায় কি শব্দ হচ্ছে তাও শুনতে পাচ্ছেন। ফাতেমা এখন আর নাক ডাকছে না। সে থেমে থেমে ভারী নিঃশ্বাস ফেলছে। শোবার ঘরের লাগোয়া বাথরুমে পানির ট্যাপ নষ্ট হয়ে গেছে। ক্ষীণ ধারায় ট্যাপ থেকে পানি পড়ার শব্দ কানে আসছে। শোবার ঘর থেকে রান্নাঘরে যাওয়ার জন্য যে করিডোর আছে, সেখানে কি কেউ হাঁটছে? খালি পায়ে হাঁটার শব্দ আসছে। কেউ একজন মনে হয় হাঁটছে, এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে, আবার ফিরে আসছে। তিনি বললেন, কে? শব্দটা তার কাছাকাছি এসে থেমে গেল। জামিলুর রহমানের অস্পষ্টভাবে মনে হলো সুপ্রভা নয় তো। খুবই হাস্যকর চিন্তা। প্রচণ্ড ব্যথায় কাতর থাকা মানুষ অনেক হাস্যকর চিন্তাই করে। এই বাড়িতে অবশ্য বেশ কিছুদিন ধরেই সুপ্রভাকে নিয়ে নিচু গলায় আলোচনা হচ্ছে, ফিসফাস হচ্ছে। দুজন বুয়াই দাবি করেছে তারা সুপ্রভাকে দেখেছে। একজনের ভাষ্য হচ্ছে সে ছাদে কাপড় শুকাতে দিয়েছিল, আনতে ভুলে গেছে। সন্ধ্যার পর কাপড়ের কথা মনে হতেই সে আনতে গেল। দড়িতে ঝুলানো কাপড় তুলছে, হঠাৎ দেখে ছাদের এক কোনায় পা ঝুলিয়ে কে যেন বসে আছে। তার বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। সে একটু এগিয়ে গেল। অবাক হয়ে দেখে সুপ্রভা আপন মনে পেয়ারা খাচ্ছে। কাজের বুয়া বলল, সোটাফা। সুপ্রভা তার দিকে তাকালো। তারপরই পেয়ারা ছাদে ছুঁড়ে ফেলে বাতাসে মিলিয়ে গেল। বানানো গল্প। বেশি বয়সের বুয়ারা প্রায় বাড়িতেই এই জাতীয় গল্প বানায়। কেন বানায় কে জানে। জামিলুর রহমান ভেবেছিলেন বুয়াকে ডেকে কঠিন ধমক দেবেন। তার আগেই আরেকজন ঘোষণা করল সেও ছোটাপাকে দেখেছে। সিঁড়িতে চুপচাপ বসেছিল, তাকে দেখেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। ফাতেমা একটাতে শোবার সময় নিচু গলায় বললেন, কোনো বড় মওলানা এনে দোয়া পড়ালে হয় না? জামিলুর রহমান বিরক্তকালে বললেন, কেন? ওই যে সুপ্রভাকে সবাই দেখছে, আমিও একবার দেখেছি। তুমি কখন দেখলে? রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মশারির পাশ দিয়ে হাঁটছে, মাথা নিচু, দাঁত দিয়ে নখ কাটতে কাটতে হাঁটছে। জামিলুর রহমান বিরক্তকালে বললেন, কেন মিথ্যা কথা বলছো? ফাতেমা বিড়বিড় করে বলল, মিথ্যা বলছি না। শুধু শুধু মিথ্যা কেন বলবো? আমার মিথ্যা বলার দরকারটা কি? সামান্য একটা আরশোলা দেখে তুমি চিৎকার করে বাড়ি মাথায় তোলো, আর এত বড় একটা ঘটনা ঘটার পর তুমি কিছুই করলে না, চিৎকার না, কিচ্ছু না। আমি পাশে ঘুমিয়ে আছি, আমাকে ডেকেও তো তুললে না। তুমি সারাদিন পরিশ্রম করে এসে ঘুমাও, এই জন্য তোমাকে ডাকিনি। আজে বাজে মিথ্যা কথা আমার সঙ্গে বলবে না। মৃত একটা মেয়েকে নিয়ে এসব কি আজে বাজে কথা চালু করলে? ভাগ্যিস সুরাইয়া এখানে নেই, সে থাকলে কিরকম মনে কষ্ট পেত। প্রায় 4 মাস হলো সুরাইয়া চলে গেছেন। জুলাই মাসের 7 তারিখে গিয়েছেন। এখন নভেম্বর মাস, শীত পড়তে শুরু করেছে। সুরাইয়া ছেলেকে নিয়ে জিগাতলায় ফ্ল্যাট ভাড়া করে থাকেন। একদিকে ভালোই হয়েছে, সুরাইয়া ভালো আছে, নিজের সংসার নিয়ে ব্যস্ত, প্রবল শোক ভুলে থাকতে পারছে, এটা মন্দ কি? এইভাবে চলতে চলতে সুরাইয়া যদি স্বাভাবিক হয়, তাহলে এর চেয়ে ভালো ব্যাপার আর কি হতে পারে? এ বাড়িতে থাকলে সুপ্রভা সম্পর্কে আজগুবি সব গল্প সুরিয়ার কানে যেত, মাথা আরও খারাপ হয়ে যেত। করিডোরে আবারও পায়ের শব্দ। এখন মনে হচ্ছে স্যান্ডেল পরে কে যেন হাঁটছে, ছোট ছোট করে নিঃশ্বাস ফেলছে, সেই নিঃশ্বাসের শব্দও আসছে। ব্যাপারটা কি? জামিলুর রহমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পেটের ব্যথাটা এখন একটু কম লাগছে, নাকি অন্য চিন্তা মাথায় ঘুরছে বলে ব্যথা টের পাচ্ছেন না? তিনি খাবার ঘরে ঢুকলেন। করিডোরে বাতি জ্বালিয়ে রান্নাঘর পর্যন্ত গেলেন। কেউ নেই। রান্নাঘরে দুজন বুয়া কাঁথা বিছিয়ে ঘুমোচ্ছে। তাদের নিঃশ্বাসের শব্দই হয়তো শুনেছেন।
এই বাড়িতে বুয়াদের জন্য আলাদা ঘর আছে, তারপরেও তারা কেন জানি রান্নাঘরে ঘুমায়। তিনি ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল খুলে পানি খেলেন। ঠান্ডা পানি খেলেই তার সুপ্রভার কথা মনে হয়। শুধুমাত্র এই মেয়েটার জন্যই তিনি অফিসে ফ্রিজ কিনেছিলেন। মেয়েটা যখন তখন অফিসে চলে এসে ফ্রিজ খুলে কোক খেত। তার জন্য কেনা 5টা কোকের ক্যান এখন ফ্রিজে আছে। মাঝে মাঝে সুপ্রভার জন্য তার বুক হু হু করে। তিনি অফিসের ফ্রিজ খুলে কোকের ক্যানগুলোর দিকে তাকিয়ে থাকেন। তার চোখ ঝাপসা হয়ে আসে। বয়স যত বাড়ছে তত মন দুর্বল হচ্ছে। চোখ ঝাপসা রোগ হয়েছে। যখন তখন চোখ ঝাপসা হয়ে আসছে। ঠান্ডা পানি খেতে খেতে তার চোখ ঝাপসা হলো। তিনি কি মনে করে ছাদের দিকে রওনা হলেন। এই পৃথিবীতে অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে। তার জীবনে কখনো অবিশ্বাস্য ঘটনা ঘটেনি, তাই বলে যে কোনোদিন ঘটবে না তা তো না। হয়তো তার জীবনেও অবিশ্বাস্য কোনো ঘটনা ঘটবে, হয়তো আজ রাতেই ঘটবে। তিনি ছাদে উঠে দেখবেন ছাদে পা ঝুলিয়ে সুপ্রভা বসে আছে। তিনি কোমল গলায় ডাকবেন, সুপ্রভা। সুপ্রভা তার দিকে তাকিয়ে হাসবে। তিনি বলবেন, কেমন আছিস রে মা? সুপ্রভা বলবে, তুমি কেমন আছো বড় মামা? তিনি বলবেন, আমি ভালো আছি। সুপ্রভার আগেই গলায় বলবে, তুমি মোটেও ভালো নেই, তোমার পেটে ব্যথা হচ্ছে। এরকম ব্যথা নিয়ে তুমি ছাদে এলে কেন? মামা, তোমার কি কাণ্ডজ্ঞান নেই? তোকে দেখতে এসেছি রে মা। আমাকে কিভাবে দেখবে? আমি তো মরে গেছি। মা, এই কাণ্ডটা কেন করলি? ভুল করে ফেলেছি মামা। মানুষ ভুল করে না? ভুল করে বলেই তো সে মানুষ। শুধু শুদ্ধ করলে সে কি মানুষ হয়? সে হতো রোবট। জামিলুর রহমান ছাদে ওঠার ঠিক আগে আগে থমকে গেলেন। ছাদে হাঁটতে হাঁটতে কে যেন গান গাইছে। নিশুতি রাতে ছাদে গান করবে কে? সুপ্রভার গলা না? হ্যাঁ, সুপ্রভার গলে তো। মিষ্টি রিনরিনে বিষাদময় গলা। ব্যাপারটা কি? জামিলুর রহমানের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার মনে হলো তিনি মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাবেন। আসলেই সুপ্রভা গান গেয়েছে। গানের কথাগুলো স্পষ্ট না। টানা সুরের গান বলে কথা স্পষ্ট হচ্ছে না। ফুলে ফুলে এই দুটো শব্দ শুধু পরিষ্কার। জামিলুর রহমান ছাদে পা রাখলেন। সুপ্রভা বলে ডাকতে গিয়ে থমকে গেলেন। কাপড় শুকানোর দড়ি দুহাতে ধরে যে মেয়েটি গান গাইছে সে সুপ্রভা নয়, মিতু। ছাদে গান গাইছে মিতু। মিতু শব্দ শুনে বাবাকে দেখে সহজ গলায় বলল, বাবা, তুমি তুমি ছাদে কি করছো? জামিলুর রহমান বিস্মিত হয়ে বললেন, রাত 3টার সময় তুই বা ছাদে কি করছিস? বাবা, আমি তো ছাদেই থাকি। ছাদে থাকি মানে? ছাদে থাকিস কোথায়? চিলেকোঠার ঘরটায়। হঠাৎ ঘুম ভেঙে গেছে তাই হাঁটাহাঁটি করছি। চিলেকোঠার ঘরে কবে থেকে থাকিস? অনেকদিন থেকেই থাকি। সবাই জানে তুমি বাড়ির কোনো খোঁজখবর রাখো না বলে তুমি জানো না। একা একা ছাদে থাকিস, আশ্চর্য কাণ্ড। ভয় লাগে না? ভয় লাগবে কেন? ভয় লাগার কি আছে? এই যে তুমি হঠাৎ এসে উপস্থিত হলে আমি কি তোমাকে দেখে ভয় পেয়েছি? জামিলুর রহমানের পেটের ব্যথাটা আবার শুরু হয়েছে। এখন মনে হচ্ছে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারবেন না। খোলা ছাদেই শুয়ে পড়তে হবে। মিতু বলল, কি হয়েছে বাবা? তুমি এমন করছো কেন? তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। মিতু ছুটে এসে বাবার হাত ধরল। চিন্তিত গলায় বলল, তোমার শরীর তো কাঁপছে বাবা। এসো, আমার ঘরে এসে বিছানায় শুয়ে থাকো। পানি খাবো। তোমাকে পানি দিচ্ছি, তুমি এসো তো। জামিলুর রহমান মিতুর ঘরে শুয়ে আছেন। এক চিলতে ছোট্ট অদ্ভুত একটা ঘর। মুখের কাছে গ্রামের রেল স্টেশনের টিকিট ঘরের মতো জানালা। সেই জানালার হাওয়া এসে শুধু মুখের উপর পড়ছে। ভালো লাগছে। মিতুর চিলেকোঠার এই ঘরটা এত মজার তিনি জানতেন না। বাড়ির অনেক কিছুই তিনি জানেন না। তেমনি তার নিজের জগতের অনেক কিছুই বাড়ির কেউ জানে না। তিনি যেমন তার ব্যাপারগুলি জানানোর প্রয়োজন মনে করেন না, তেমনি তারাও হয়তো তাদের ব্যাপারগুলি জানাবার প্রয়োজন মনে করে না। শোভন পুলিশের হাতে ধরা পড়েছে, এই খবর তিনি বাড়িতে কাউকে দেননি, দেওয়ার প্রয়োজন মনে করেননি। পুলিশ শোভনের উপর শারীরিক নির্যাতন করছে, এই খবরও তিনি পেয়েছেন। শারীরিক নির্যাতন খবরে খবর বের করার জন্য করছে না, নির্যাতনটা করছে যেন খবর পেয়ে ছেলের বাবা জামিলুর রহমান পুলিশকে বড় একটা অঙ্কের টাকা দেওয়ার ব্যবস্থা করেন। এই ব্যবস্থা জামিলুর রহমান করেছেন, বড় অঙ্কের টাকাই পুলিশকে দিয়েছেন। মার বন্ধ হয়েছে।
ওসি সাহেব এই সুসংবাদ নিজে এসে দিয়ে গেছেন। সিগারেট টানতে টানতে বলেছেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপাতত জামিন হচ্ছে না, কিন্তু মূল কেস এমনভাবে সাজানো হবে যেন তাসের ঘর। সব ঠিকঠাক, কোর্টে গিয়েই ধপাস, ঘর ভেঙে পড়ে গেল, কেউ কিছু বুঝল না, আসামি বেকসুর খালাস। বলি তিনি হা হা করে হাসতে শুরু করেন। এমন বিশ্রী করে হাসতে জামিলুর রহমান কাউকেই দেখেননি। তিনি শুকনা গলায় বললেন, ওসি সাহেব, আজ চলে যান, আরেকদিন আসুন, আমি বের হব, জরুরি কাজ আছে। এক কাপ চা খেয়ে তারপর যাই, আপনার এখানে চাটা ভালো করে। জামিলুর রহমান চা দিতে বললেন। একজন মানুষের সামনে মুখ সেলাই করে মূর্তির মতো বসে থাকা যায় না, টুকটাক কথা বলতে হয়। তিনি কি বলবেন ভেবে পাচ্ছেন না। ওসি সাহেব বললেন, দেশের ছেলেপুলেরা যে কোন দিকে যাচ্ছে ভাবলে গা শিউরে ওঠে। আমার 3 মেয়ে, ছেলে নেই। আমার স্ত্রীর এটা নিয়ে আফসোস আছে। আমি তাকে বললাম, শাহানা, তুমি আল্লাহর কাছে শুকরগুজার করো যে তোমার ছেলে নেই। জামিলুর রহমান বললেন, টাকা পয়সাওয়ালা মানুষদের ছেলেরা নষ্ট হলে তো আপনাদের ভালো, নষ্ট ছেলে মেয়েদের বাবা মার কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পান। অনেক বাবা মায়ের সঙ্গে নিশ্চয় আপনাদের মাসকাবারি বন্দোবস্ত আছে না? খুব কঠিন কথা। এই কঠিন কথা শুনে ওসি সাহেব হাসছেন, যেন মজাদার কোনো রসিকতা শুনে বিমল আনন্দ পেলেন। তিনি আরাম করে চা খেলেন, চায়ের খুব প্রশংসাও করলেন। চায়ের পাতা কোন দোকান থেকে কেনা হয় জানতে চাইলেন। ক্লোন চা নাকি ডাস্ট চা তাও জিজ্ঞেস করলেন। মিতু পানি নিয়ে এসেছে। বাবার মাথায় হাত দিয়ে সে বাবাকে তুলে বসালো। ব্যথা কি একটু কম লাগছে বাবা? আহা। বাবা, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই, সকাল হোক, এরপর দেখা যাবে। না, এক্ষুনি চলো, তোমার চোখ মুখ কালো হয়ে গেছে, আমার ভালো লাগছে না বাবা। ব্যথাটা এখন একটু কম। এখন কম? হ্যাঁ। 1 কাপ চা বানিয়ে খাওয়াতে পারবি মা? অবশ্যই পারবো, চলো নিচে চলে যাই। আমি এখানেই থাকি, তুই চা বানিয়ে নিয়ে আয়। মিতুর ঘর ছেড়ে তার নড়তে ইচ্ছে করছে না। মিতুকে বললে তার ঘরটা কি তিনি নিজের জন্য নিয়ে নেবেন? অফিস থেকে সেই ঘরেই থাকবেন। ঘরে তো বাথরুম নেই, বাথরুমের জন্য নিচে যেতে হবে। মিতুর ঘরটা নেওয়া ঠিক হবে না, বেচারির শখের ঘর। মিতুকে একটা বাথরুম বানিয়ে দিতে হবে। রাজমিস্ত্রিকে সকালবেলায় বলে দেবেন। মিতুর ঘরের সঙ্গে সুন্দর একটা বাথরুম হবে, আর ছাদের চারদিকে রেলিং হবে। চা খেতে গিয়ে জামিলুর রহমান লক্ষ্য করলেন তার ব্যথা একটুও নেই। শরীর ঝরঝরে লাগছে। শরীর ভালো থাকলে যা হয় সব কিছুই ভালো লাগে, এখনও তাই লাগছে। এই যে তার পাশে মিতু বসে আছে, বিস্মিত চোখে তাকে দেখছে, এই দৃশ্যটাও দেখতে ভালো লাগছে। তুই কি পড়াশোনা এখানে করিস? না, এটা হচ্ছে আমার ঘুম ঘর, শুধু ঘুমবার সব এখানে আসি। ঘরটা সুন্দর না বাবা? হ্যাঁ সুন্দর। তোমার ব্যথা কি এখনো আছে? না, ব্যথা সেরে গেছে। সেরে গেলেও তুমি সকালে একজন ভালো ডাক্তারকে তোমার শরীরটা দেখাও। ডাক্তার দেখাতে হবে না, আমি খুব পরিশ্রম করি তো। পরিশ্রমী মানুষের কোনো অসুখ বিসুখ হয় না। এই যে সুরাই এখন স্বাভাবিক আচরণ করছে, কেন করছে? পরিশ্রম করছে বলেই উন্নতিটা হয়েছে। ফুপু কি এখন ভালো হয়ে গেছেন? আমার তো মনে হয় আগের চেয়ে অনেক ভালো, কথাবার্তা স্বাভাবিক। তোর কাছে মনে হয় না? আমি তো বাবা জানি না, ফুপুদের বাড়িতে যাইনি কখনো। কেন? যেতে ইচ্ছে করেনি। ইমন ইমন আসে না? না। কেন? জানি না বাবা। সে আসে না বলি কি তুই যাস না? মিতু হেসে ফেলে বলল, এসব তুচ্ছ ব্যাপার নিয়ে তুই মাথা ঘামিয়ে না তো। মা পুত্র নতুন সংসার পেতেছে, ওদের বিরক্ত করতে ইচ্ছে করে না বলেই যাই না। ওরা কেন আসে না? আমি কি করে বলবো ওরা কেন আসে না? আচ্ছা, আমি বলে দেব, তোমাকে কিছু বলতে হবে না বাবা। জামিলুর রহমান বিস্মিত হয়ে লক্ষ্য করলেন তার মেয়ের গলা ভারী। মনের ভেতরের আকাশ মেঘে মেঘে ঢেকে গেলে গলা এমন ভারী হয়। কেন তার মেয়ের মনে এত মেঘ জমবে? তিনি যেমন একা একা জীবনযাপন করেন, তার মেয়েটাও কি ঠিক তাই করে? এটা ঠিক না। এই বয়সে একা জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেলে বাকি জীবন কাটানো খুব কষ্টকর হবে। বাবা। হ্যাঁ? সকাল হয়ে যাচ্ছে, ছাদ থেকে সকাল হওয়া দেখাটা খুব ইন্টারেস্টিং, দেখবে? আয় দেখি। জামিলুর রহমান মেয়ের সঙ্গে সকাল হওয়া দেখতে গেলেন। ব্যাপারটা তার এত ভালো লাগবে তিনি নিজেও ভাবেননি।
গ্রামের সকাল সুন্দর, কিন্তু শহরের সকাল এত সুন্দর হয়? এত পাখি ডাকে, দিনের প্রথম আলো এত রহস্য। জামিলুর রহমানের খুব ইচ্ছে করল মেয়েকে বলেন, মা, তুমি আমাকে সুন্দর একটা জিনিস দেখালে, এখন বলো আমার কাছে তুমি কি চাও? যা চাইবে আমি তাই দেব। নিজেকে কিছুক্ষণের জন্য হলেও তার আলাদিনের চেরাগের দৈত্যের মতো মনে হলো তার অসীম ক্ষমতা। মিতু নামের মেয়েটি এই মাহেন্দ্রক্ষণে যা চাইবে তাই তিনি দিতে পারবেন। মিতু কিছু চাচ্ছে না, সুন্দর করে হাসছে। আশ্চর্য, তার নিজের মেয়ে এত সুন্দর করে হাসে আর তিনি জানেন না। শোভনের ব্যাপারটা কি মিতুর সঙ্গে আলাপ করবেন? এমন সুন্দর সকালে কুৎসিত কিছু ব্যাপার নিয়ে আলাপ করতে ইচ্ছে করে না। মিতু। জি বাবা। শোভন পুলিশের হাতে ধরা পড়েছে, থানা হাজতে আছে। বাবা, আমি জানি। তুই জানিস? হ্যাঁ। তোর মা কি জানে? হ্যাঁ, মাও জানেন। টোকন ভাইয়া এসে বলে গেছে। জামিলুর রহমান চুপ করে গেলেন। সবাই সব কিছু জানে, অথচ সবাই এমন ভাব করছে যেন কেউ কিচ্ছু জানে না। বদলে যাচ্ছে, সবাই বদলে যাচ্ছে। মিতু। জি বাবা। তুই যে একটা গান করছিলি, গানটা করতে শুনি। মিতু বিস্মিত হয়ে বলল, আমি গান করছিলাম মানে? আমি কি গান জানি নাকি যে গান করব? আমি তো স্পষ্ট শুনলাম তুই গান করছিস। বাবা, আমি কখনো গান করি না। অনেকে বাথরুমে গুনগুন করে গান করে, আমি তাও করি না। আমার গলায় কোনো সুর নেই। গান করতো সুপ্রভা, যখন তখন গান। জামিলুর রহমান চুপ করে গেলেন। তিনি তাহলে সুপ্রভার গানই শুনেছেন। ইমন খেতে বসেছে। সুরাইয়া খুব আগ্রহ নিয়ে ছেলের খাওয়া দেখছেন। টেবিলে 3 রকমের তরকারি, সজনে ডাঁটা এবং আলু দিয়ে একটা ভাজি, ইলিশ মাছের ডিম, ডাল। ইমন কেমন যেন অনাগ্রহের সঙ্গে খাচ্ছে। সজনে ডাঁটা নিল, তার সঙ্গে ইলিশ মাছের ঝোল মেশালো, এর মধ্যে 1 চামচ ডাল দিয়ে দিল। সুরাইয়া বললেন, খেতে কেমন হয়েছে রে? ভালো হয়েছে। ভালো হয়েছে তো এমনভাবে খাচ্ছিস কেন? সব মিশিয়ে ঘ্যাট বানাচ্ছিস। আরাম করে খা। আরাম করেই খাচ্ছি। ইমন আরাম করে খাচ্ছে না। খাবার মোটেই ভালো হয়নি। প্রতিটি তরকারিতেই লবণ বেশি। সামান্য বেশি হলে খেয়ে ফেলা যেত, অনেকখানি বেশি। ইমনের ধারণা তার মার লবণের আন্দাজ নষ্ট হয়ে গেছে। হয় লবণ খুব বেশি হচ্ছে, নয় হচ্ছেই না। ইলিশ মাছের ডিম কেমন হয়েছে? ভালো। তোর বাবার খুব প্রিয় ছিল। লোকজন বাজার থেকে ডিম ছাড়া ইলিশ আনে, তোর বাবা আনতো ডিমওয়ালা ইলিশ। মাছ কোটার সময় তোর বাবা পাশে থাকত। যদি দেখতো ডিম নেই, অমনি তার মুখটা কালো হয়ে যেত। ইমন গল্প শুনে যাচ্ছে। হো হা কিছুই করছে না। বাবার গল্প এখন আর তার কাছে ভালো লাগে না, অসহ্য বোধ হয়। ইলিশ মাছের ডিম তার বাবার পছন্দের খাবার ছিল, এই গল্প সে এর আগে অনেকবার শুনেছে। ভবিষ্যতেও আরও অনেকবার শুনতে হবে। মার আলোচনা কোন খাতে যাবে ইমন এখন বলে দিতে পারে। ইলিশ মাছের ডিমের প্রসঙ্গ যখন এসেছে, তখন মাসকলার ডালের প্রসঙ্গ আসবে। এরপর আসবে সর্ষে শাক দিয়ে কই মাছের ঝোলের গল্প। ইমন। জি। বাজারে দেখিস তো মাসকলার ডাল পাস কিনা। খোসা ছাড়ানো ডাল না, খোসাওয়ালা ডাল। তোর বাবার খুব পছন্দ ছিল। অনেকে মাসকলার ডালে মাছ টাছ দিয়ে রান্না করে, তোর বাবার তা পছন্দ না। মাছ দিলেই তার কাছে আষ্টে গন্ধ লাগতো। একদিন তোকে মাছ দিয়ে ডাল রান্না করে দেব। তোর বাবার পছন্দ ছিল না বলে যে তোরও পছন্দ হবে না এমন তো কোনো কথা না। হয়তো তোর ভালো লাগবে। মাসকলার ডাল নিয়ে আসিস তো। আচ্ছা। নতুন সর্ষে শাক উঠেছে কিনা খেয়াল রাখিস। আচ্ছা। সর্ষে শাক দিয়ে কই মাছও তোর বাবার প্রিয়। কোন বন্ধুর বাসা থেকে খেয়ে এসে একদিন আমাকে রাঁধতে বলল। সর্ষে শাক দিয়ে কই মাছের ঝোল আমি জন্মে শুনিনি। একদিন ভয়ে ভয়ে রাঁধলাম। সেই রান্নায় কাল হলো। 2 দিন পর পর সর্ষে শাক আর কই মাছ। আমি আবার কই মাছ খেতে পারি না কাটার ভয়ে। কই মাছের কাটা বড়শির মতো বাঁকানো, একবার গলায় আটকালে আর যাবে না। তোর বাবার মতো কই মাছ খাওয়া লোকও যা বিপদে পড়েছিল। শোন কি হয়েছে। ইমনের খাওয়া হয়ে গেছে। সে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মা, তোমাকে একটা অনুরোধ করছি, তুমি দয়া করে অন্য গল্প করো। বাবার গল্প শুনতে এখন আমার ভালো লাগে না। তাছাড়া গল্পগুলি তো নতুনও না, পুরনো। সুরাইয়া আহত চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন।
ইমন এই ধরনের কথা বলবে তিনি স্বপ্নেও কল্পনা করেননি। ছেলেটা দ্রুত বদলে যেতে শুরু করেছে। নিজেদের ফ্ল্যাটে আসার পর পড়াশোনাও করছে না। সময় অসময়ে ছেলের ঘরে ঢুকে দেখেছেন সে বিছানায় শুয়ে আছে, মাথার নিচে বালিশ নেই। সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ছাদের দিকে। মানুষ একটু আধটু বদলায়, সেই বদলানোটা খুব ধীরে হয় বলে চোখে পড়ে না। ইমনেরটা দ্রুত বলেই চোখে পড়ছে। হারিয়ে যাওয়া বাবার গল্প সুরে ইচ্ছে করেই করেন যাতে মানুষটা পুরোপুরি হারিয়ে না যায়। সেই গল্প ইমন শুনতে চাচ্ছে না। মার সঙ্গে সে কঠিন গলায় কথা বলছে। এই গলা ভবিষ্যতে আরও কঠিন হবে। তখন কি হবে? সুরাইয়া বুকে চাপ ব্যথা বোধ করতে শুরু করলেন। এটা তার পুরনো ব্যথা, আজকাল ঘন ঘন হচ্ছে। সুরাইয়া দেখলেন ইমন শার্ট গায়ে দিচ্ছে, চিরুনি নিয়ে বাথরুমে ঢুকল। সে কি কোথাও বের হচ্ছে? আজ ছুটির দিন, আজ কেন ঘর থেকে বের হবে? ছুটির দিন ঘরে থাকার জন্য, বাইরে ছোটাছুটি করার জন্য না। ইমন বাথরুম থেকে বের হতেই সুরাইয়া বললেন, কোথাও যাচ্ছিস? হ্যাঁ। কোথায় যাচ্ছিস? কাজ আছে মা। কাজটা কি? তুমি সব কিছু জানতে চাও কেন? এত জেরা করার তো কিছু নেই। জেরা করছি না, কোথায় যাচ্ছিস জানতে চাচ্ছি। আমি জানতেও পারবো না? না। তো সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই মা, সমস্যা তোমার। তুমি খুব বিরক্ত করো, মাঝে মাঝে অসহ্য লাগে। কোথায় যাচ্ছিস জানতে চাওয়াটা কি বিরক্ত করা? হ্যাঁ, বিরক্ত করা। আর কিভাবে বিরক্ত করি? রাতে তুমি 50 বার আমাকে দেখতে আসছো, এটাও বিরক্তিকর। দরজা বন্ধ করে তুই শুয়ে পড়িস, তোকে 50 বার দেখতে আসবো কীভাবে? দরজা বন্ধ করলে তো তোমার হাত থেকে নিস্তার নেই। তুমি একটু পরপর দরজার ফুটো দিয়ে তাকাবে। আমি এতদিন কিছু বলিনি, আজ বললাম। আমার ভালো লাগে না। তুই মশারি ঠিক মতো ফেলেছিস কিনা এটা দেখার জন্য ফুটো দিয়ে তাকাই। দয়া করে আর তাকাবে না। সুরাইয়া থমথমে গলায় বললেন, আমাকে আর কি কি করতে হবে একসঙ্গে বলে দে। চেষ্টা করব, তুই যা চাস সেরকম যদি করতে পারি করব, না করতে পারলে চলে যাব। কোথায় চলে যাবে? সেটা তোর জানার বিষয় না। তুই কোথায় যাস সেটা যেমন আমার জানার বিষয় না, আমি কোথায় যাই সেটাও তোর জানা বিষয় না। ইমনের জবাব দিল না। সহজ স্বাভাবিক ভঙ্গিতে বের হয়ে গেল, যেন কিছুই হয়নি। সুরাইয়ার বুকে ব্যথার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলো। শ্বাসকষ্টের এই উপসর্গ তার নতুন। মাঝে মাঝে হয়, ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করে না। কপালে কষ্ট থাকলে কষ্ট ভোগ করতেই হবে। ডাক্তার কবিরাজ কিছুই করতে পারবে না। সুরাইয়া দুপুরে খেলেন না, চাদর গায়ে ঘুমোতে গেলেন। বুকের ব্যথা এবং শ্বাসকষ্টের জন্য ঘুম আসছে না। সেটাই ভালো। শরীরের কষ্ট নিয়ে জেগে থেকে নিজের জীবনের কথা ভাবা, ভাবতে ভাবতে চোখের পানি ফেলা। বারান্দায় রাখা ফুলের টবে আজ পানি দেয়া হয়নি। ভালোই হয়েছে। গাছগুলো কষ্ট করুক, তিনি একা কেন কষ্ট করবেন? তার সঙ্গে যারা বাস করবে তাদেরও কষ্ট করতে হবে। এরপর কোনো একদিন ইমনের বাবার মতো তিনিও ঘর ছেড়ে চলে যাবেন। আর কেউ কোনোদিন তার খোঁজ পাবে না। ইমন থাকুক একা একা। ইমনের এখন তাকে দরকার নেই। তিনি কেন শুধু শুধু ছেলের জন্য ভাববেন? তার এত কি দায় পড়েছে? ইমনের একটা বিয়ে দিয়ে যেতে পারলে ভালো হতো। ইমনের দিকে লক্ষ্য রাখবে এমন একজন মেয়ে দরকার। একটা মেয়েকে তার পছন্দ হয়েছে, বাড়িওয়ালার দুঃসম্পর্কের আত্মীয়া, মুন্নি। এই বাড়িতে থেকে ইডেন কলেজে পড়ে, দুনিয়ার কাজ করে। মেয়েটাকে তিনি 5 মিনিটের জন্য বসে থাকতে দেখেন না। মেয়েটা দেখতে তত ভালো না, গায়ের রং কালো। সৌন্দর্যের প্রথম শর্তই হচ্ছে গায়ের রং। সে গায়ের রং কালো হলে সবই মাটি। এমনিতে অবশ্য মেয়েটার খুব মায়া মায়া চেহারা, মাথা ভর্তি চুল, লম্বা একহারা গড়ন, গলার স্বর খুব মিষ্টি এবং হাস্যমুখী। হাসি ছাড়া কথা বলতে পারে না। মেয়েটা তাকে খালা ডাকে এবং অবসর পেলেই তার সঙ্গে গল্প করতে আসে। ইমনের বাবার সব গল্পই তিনি মেয়েটার সঙ্গে করেছেন। গল্প বলার সময় কয়েকবার তার চোখে পানি এসেছে। তিনি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন মেয়েটার চোখেও পানি এসেছে। মেয়েটার কথাবার্তা বলার ভঙ্গিও সুন্দর, খুব মজা করে কথা বলে। ওই তো সেদিন হাসতে হাসতে বলল, আচ্ছা খালা, আপনার পুত্র কি সবসময় এমন গম্ভীর থাকে? সবসময় ভুরু কুচকে আছে, গম্ভীর আনন্দ। তিনি হাসতে হাসতে বললেন, মা, এটা হলো ওদের বংশগত রোগ। ওর বাবাও ছিল গম্ভীর। আমার ওনাকে দেখলে কি মনে হয় জানেন? মনে হয় এই বুঝুনি ভুরু কুচকে আমাকে বলবেন, এই মেয়ে, নিউটনের সেকেন্ড লটা কি বুঝিয়ে বলো। মুন্নিও হাসে, তিনিও হাসেন। খালা,
আমি একটা প্ল্যান করেছি। ওনাকে একদিন খুব ভড়কে দেব। কি করব জানেন? আপনার বাসায় ঘাপটি মেরে ঘরে বসে থাকব। উনি যখন বাসায় ফিরবেন, দরজা খোলার জন্য কলিং বেল টিপবেন। তখন আমি দরজা খুলে বলবো, আপনি কে, কাকে চান? উনি খুব ভড়কে যাবেন না? না, ও ভড়কাবার ছেলে না। মুনিদের বাড়িতে আত্মীয় স্বজন এলে মুনির ঘুমাবার জায়গার অসুবিধা হয়। সে চলে আসে সুরাইয়ার কাছে, আদুরে গলায় বলে, খালা, আজ রাতটা কি আপনার সঙ্গে ঘুমোতে পারি? সুরাইয়া বলেন, অবশ্যই পারো মা। আমি ঘুমোতে এলে আপনার জন্য ভালোই হবে। আমি সুন্দর করে চুলে বিলি কাটতে পারি। আমি চুলে বিলি কেটে আপনাকে ঘুম পাড়িয়ে দেব। তোমাকে চুলে বিলি কাটতে হবে না, তুমি এসে আমার সঙ্গে ঘুমোও। দুজনে গল্প করব। ছেলেটা এমন হয়েছে 10টা কথা বললে একটা কথার জবাব দেয়। তার সঙ্গে কথা বলা আর গাব গাছের সঙ্গে কথা বলা এক কথা। গাব গাছের তাও পাতা নড়ে, ছেলের পাতাও নড়ে না। মুন্নি যতবার এ বাড়িতে থাকতে এসেছে ততবারই তিনি প্রায় সারা রাত গল্প করেছেন। মুন্নির জন্য রাতগুলো কেমন ছিল তিনি জানেন না, কিন্তু তার জন্য আনন্দময় ছিল। মাঝে মাঝে মেয়েটা তাকে অদ্ভুত ধরনের কথা বলে, অদ্ভুত এবং ভয়ঙ্কর। পুরোপুরি ভেঙে বলে না বলে তিনি ঠিক বুঝতে পারেন না। যেমন এক রাতে অনেকক্ষণ গল্প গুজবের পর তিনি বললেন, মা, এখন ঘুমোতে যাও, ফজরের আজান হতে বেশি দেরি নেই। মুন্নি তখন বিছানায় উঠে সম্পূর্ণ অন্যরকম গলায় বলল, খালা, আপনি কি আমাকে পছন্দ করেন? সুরাইয়া বললেন, অবশ্যই পছন্দ করি। আপনার কি ধারণা আমি একটা ভালো মেয়ে? অবশ্যই তুমি ভালো মেয়ে। খালা, আমি কিন্তু ভালো মেয়ে না, আমি ভয়ঙ্কর খারাপ মেয়ে। ভয়ঙ্কর খারাপ মেয়েরা যা করে আমিও তাই করি, মাঝে মাঝে তার চেয়ে বেশি করি। নিজের ইচ্ছাই করি না, করতে বাধ্য হই। বাধ্য হয়ে অনেকেই অনেক কিছু করে। ভালো মেয়েরা করে না খালা। ভালো মেয়েরা ভেঙে যায় কিন্তু মচকায় না। আমি ভাঙি না, মচকাই। আমার জন্মই হয়েছে মচকাবার জন্য। ভয়ঙ্কর যে কাজটা করো সেটা কি? আপনি আন্দাজ করুন তো। আন্দাজ করতে পারছি না। একদিন পারবেন। মুন্নি শুয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। তিনি জেগে থাকেন। তার বরাবরই মনে হয় বড় ভালো একটা মেয়ে। গায়ের রংটা যদি আরেকটু ভালো হতো, তিনি সরাসরি ইমনের সঙ্গে মেয়েটার বিয়ের কথা বলতেন। কালো মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলে নাতি নাতনিগুলো কালো হবে, সেই কালো নাতনিগুলোর আবার বিয়ের সমস্যা হবে। বিয়ে অনেক বড় ব্যাপার, হুট করে দিয়ে দিলেই হয় না, অনেক ভেবে চিন্তে দিতে হয়।